আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, রূপসা কলেজ, খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা। অধ্যায়ের নাম হচ্ছে জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। তো আমরা গত ক্লাসে অ্যালকেন সম্পর্কে আলোচনা করেছিলাম। এর পরবর্তী যে সমাগত শ্রেণী সেটা হচ্ছে অ্যালকিন। সেই অ্যালকিনের বিভিন্ন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো যে আমি বোর্ডে লিখেছি অ্যালকিনের বেশ কিছু বিক্রিয়া, ইম্পর্টেন্ট কিছু বিক্রিয়া লিখেছি। তোমরা একটা দিকে একটু খেয়াল করো। আমরা জানি যে অ্যালকিন হলো সেই সমস্ত হাইড্রোকার্বন যাদের অণুতে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি প্রধানত ইথিন এবং প্রোপিন এই দুটো উদাহরণ নিয়েছি। তোমরা খেয়াল করো যে এখানে যেমন ডাবল বন্ড রয়েছে, এটি অ্যালকিন, এই সবগুলো আমি ইথিনের বিভিন্ন উদাহরণগুলো দিয়েছি। আবার এখানে প্রোপিন, 3টি কার্বন বিশিষ্ট অ্যালকিন, সেই প্রোপিন দিয়েও আমরা বেশ কয়েকটা উদাহরণ দিয়েছি। তো অ্যালকিন হলো, যেটা বলছিলাম যে অ্যালকিন হলো সেই সমস্ত হাইড্রোকার্বন যাদের অণুতে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে। ইথিন, প্রোপিন, বিউটিন 1, বিউটিন 2, এভাবে পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, ননিন, ডেকিন বিভিন্ন রকমের হতে পারে। তো আজকে আমরা মূলত সংযোজন বিক্রিয়া, অ্যালকিনের আমরা জানি যে অ্যালকিন সংযোজন বিক্রিয়া দেয়। সেটার কারণ হচ্ছে যে অ্যালকিনে পাই বন্ড রয়েছে। যখনই কার্বন দ্বিবন্ধন থাকবে এখানে কিংবা এখানে যে কার্বন দ্বিবন্ধন রয়েছে, আমাদেরকে বুঝতে হবে সেখানে একটি সিগমা বন্ধন রয়েছে এবং একটি পাই বন্ধন রয়েছে। আমরা জানি যে সিগমা বন্ধনটা শক্তিশালী, সেটি সহজে ভাঙে না, কিন্তু পাই বন্ধন খুব দুর্বল। যখন রিয়াকশন হয় তখন কিন্তু মূলত পাই বন্ধনটি ভাঙে। তো আমরা এখানে 7টি রিয়াকশন দেখিয়েছি, তবে একটু খেয়াল করো। প্রথমে অ্যালকিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া ইন প্রেজেন্স অফ নিকেল ক্যাটালিস্ট। নিকেল প্রভাবকের উপস্থিতিতে অ্যালকিনের সাথে যদি হাইড্রোজেন যোগ, ইথিন এখানে পাই বন্ডটি ভেঙে যাবে, একটি পাই বন্ধন ভাঙবে, দুটি সিগমা বন্ধন তৈরি হবে। এর সাথে একটা আসবে হাইড্রোজেন, ফলে এটি হয়ে যাবে CH3, এর সঙ্গে আসবে একটা হাইড্রোজেন, হয়ে যাবে CH3। মাঝখানে সিগমা বন্ড যেটা, সেটা কিন্তু ভাঙেনি। আমাদের খেয়াল করতে হবে সিগমা বন্ধন কিন্তু ভাঙবে না। কারণটা কি? কারণ সিগমা বন্ধন স্ট্রং, কিন্তু পাই বন্ড খুব উইক, সে কারণে মূলত পাই বন্ড ভাঙে। তো এটি যেহেতু আরো বলছি সংযোগকালীন সংযোগ বিক্রিয়া, কারণ এখানে দুটি অণু মিলে একটি অণু তৈরি হয়েছে, অ্যাডিশন রিয়াকশন বা সংযোজন বিক্রিয়া। একইভাবে যদি আমরা অ্যালকিনের সাথে যেমন ইথিনের সাথে ব্রোমিন বলি, আমরা ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড এখানে দ্রাবক, কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে ব্রোমিনকে দ্রবীভূত করা হয়েছে, দ্রবীভূত করে একটা দ্রবণ তৈরি করা হয়েছে, তার সঙ্গে ইথিন যোগ করা হয়েছে, ফলে 1,2 ডাইব্রোমো ইথেন তৈরি হয়েছে। এখানে একটু খেয়াল করতে হবে, সেটা হলো যে আগের মতো করেই যদি আমি বলি যে একটি পাই বন্ড ভেঙে গেছে, দুটি সিগমা বন্ড তৈরি হয়েছে, একটা ব্রোমিন আসছে এর সাথে, একটা আসছে এর সাথে, 1,2 ডাইব্রোমো ইথেন তৈরি হয়ে গেছে। এখানে একটু খেয়াল করতে হবে যে এটি কিন্তু একটা বিশেষ বিক্রিয়া অ্যালকিনের, আমরা বলি যে বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া বা অ্যালকিনের শনাক্তকারী বিক্রিয়া। আমরা জানি যে এই যে ব্রোমিন যেটা, এই বর্ণ কিন্তু লাল, এটি কিন্তু খুবই বিষাক্ত একটি পদার্থ, খুবই বিষাক্ত। আমাদের খেয়াল করতে হবে, ব্যবহারের সময় আমাদের সাবধান থাকতে হবে। এই ব্রোমিন যে লিকুইডটা খুবই বিষাক্ত, সঙ্গে এটাও লিকুইড, দুটো মিলিয়ে এর বর্ণ লাল, এই দুটো মিশালে যে বর্ণটা সেটিও কিন্তু লাল। তো কার্বন টেট্রাক্লোরাইড এবং ব্রোমিন মিশিয়ে একটা দ্রবণ তৈরি করা হয়েছে। সেই দ্রবণের মধ্যে যদি আমরা শুধু ইথিন নয় যে কোনো অ্যালকিন যোগ করি, তা দেখা যায় যে ব্রোমিনের যে লাল বর্ণটি সেটি কিন্তু নষ্ট হয়ে যায়, ওটা বর্ণহীন হয়ে যায়, কালারলেস হয়ে যায়। এ থেকে কি প্রমাণিত হয় যে ওই যৌগটির মধ্যে পাই বন্ড আছে, অর্থাৎ ওই যৌগটি কিন্তু অসম্পৃক্ত। সেটা অ্যালকিন হতে পারে, অ্যালকাইনও হতে পারে, একেবারে একই রকম ঘটনা ঘটবে। তো এটাকে আমরা বলি ব্রোমিন দ্রবণ পরীক্ষা, যেটা জৈব যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা করি আমরা। অর্থাৎ কোনো জৈব যৌগে যে অসম্পৃক্ত, যেমন অ্যালকাইন, সেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি বাই দিস রিয়াকশন। যেহেতু এখানে ব্রোমিন ব্যবহার করা হচ্ছে, এর নাম হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। আচ্ছা, এটা গেল। এরপর আরেকটি পরীক্ষা রয়েছে যা দিয়েও কিন্তু আমরা কোনো যৌগ যে অসম্পৃক্ত তা প্রমাণ করতে পারি। সেটি হচ্ছে এই 3 নম্বর যে বিক্রিয়াটি আমি এখানে দেখেছি, সেই বিক্রিয়াটি। এটাকে আমরা বলি বেয়ার পরীক্ষা। বিজ্ঞানী বেয়ারের নাম অনুসারে এই পরীক্ষাটির নাম হয়েছে বেয়ার পরীক্ষা। অর্থাৎ উনি
এই পরীক্ষাটি করেছিলেন মূলত জৈব যৌগের অসম্পৃক্ততা প্রমাণের জন্য। অর্থাৎ কোনো জৈব যৌগে যে অসম্পৃক্ত, অর্থাৎ সেখানে পাই বন্ড আছে, অ্যালকিন হতে পারে অথবা অ্যালকাইন হতে পারে, সেই পাই বন্ধনের উপস্থিতি প্রমাণের জন্য উনি এই পরীক্ষাটি করেছিলেন। উনি দেখিয়েছিলেন যে কোনো অসম্পৃক্ত যৌগের সাথে, যেমন আমি এখানে দেখাই যে ইথিন, এটি একটি অ্যালকিন, এর সঙ্গে যোগ করা হয়েছে মূলত ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্ষারযুক্ত পটাশিয়াম পারম্যাঙ্গানেট। প্রথমে হয় কি, এই দুটো বিক্রিয়া করে, সেটা আমি এখানে দেখেছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস ক্ষার KOH, পটাশিয়াম ম্যাঙ্গানেট, পানি এবং জার্মান অক্সিজেন। এই পানি এবং অক্সিজেন, জার্মান অক্সিজেন, এরা আবার এর সঙ্গে যুক্ত হয়, এর সঙ্গে একটা আছে OH, এর সঙ্গে একটা আছে OH। ফলে দেখা যায় যে এই যে KMnO4 এর যে দ্রবণটা, এটি কিন্তু গোলাপি। যখন তার সাথে যোগ করা হবে যে কোনো অসম্পৃক্ত যৌগ, ইথিন, প্রোপিন, ইথাইন, প্রোপাইন, দেখা যায় যে গোলাপি যে বর্ণটা KMnO4 দ্রবণের, সেটি কিন্তু নষ্ট হয়ে যায়, বর্ণহীন। এই বর্ণহীন দুইটা OH যুক্ত একটি যৌগ, তাকে আমরা গ্লাইকল বলি। ইথেন 1,2 ডাইঅল বলা হয় এটাকে, ইথিলিন গ্লাইকল, অথবা হচ্ছে ইথেন 1,2 ডাইঅল, যেটা বর্ণহীন তৈরি করলো। তাহলে এই যে 2 নম্বর এবং 3 নম্বর যে পরীক্ষা, এই দুটি পরীক্ষার সাহায্যে আমরা কি করতে পারি, কোনো জৈব যৌগের যে অসম্পৃক্ততা প্রমাণ করতে পারি। প্রথমটির নাম ছিল ব্রোমিন দ্রবণ পরীক্ষা, পরটা হচ্ছে বেয়ার পরীক্ষা, বিজ্ঞানী বেয়ারের নাম অনুসারে। আগে একটু রিপিট করি যে কোনো অসম্পৃক্ত যৌগের সাথে যদি আমরা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করি, তাহলে দেখা যায় যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণ, সেটি নষ্ট হয়ে যায় বা বর্ণহীন হয়ে যায়। এর দ্বারা কি প্রমাণিত হয়, ওই যৌগটি অসম্পৃক্ত, এটি প্রমাণিত হয়। এটার নাম হচ্ছে বেয়ার পরীক্ষা। এরপরে আমরা আসতে পারি আরেকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া, সেটি হলো অ্যালকিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড। একই রকম ভাবে হবে, একদিকে H, একদিকে ব্রোমিন। কিন্তু এখানে যে প্রবলেমটা হয় সেটি হলো যে যেমন এটি ছিল প্রতিসম অ্যালকিন, অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত যে কার্বন, তাদের প্রত্যেকের সাথেই সমানুপাতিক হাইড্রোজেন রয়েছে। প্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে এই যে অপ্রতিসম বিকারক, যেখানে যদি ভিন্ন অংশ রয়েছে H+ এবং Br-, সেক্ষেত্রে সমস্যা হয় না। কিন্তু যদি এই অ্যালকিনটা যদি অপ্রতিসম হয়, তাহলে কিন্তু সমস্যা হয়। সেক্ষেত্রে কোন দিকে H যাবে, কোন দিকে ব্রোমিন যাবে, সেটা একটা বিষয়, সেটা বিজ্ঞানী মার্কো নিকভ সেটি সমাধান দিয়ে দিয়েছিল। আমরা সেটি পরে আসবো। আমরা একটা বলি যে মার্কো নিকভের নিয়ম, মার্কো নিকভ রুল, সেটা আমি একটু পরে আসবো। কিন্তু আমাদের মনে রাখতে হবে, যদি সম্পৃক্ত প্রতিসম অ্যালকিন যদি হয়, তার সাথে যেই যুক্ত হোক কোনো সমস্যা নেই। যদি আমরা এইটাকে এ পাশে দিই আর ব্রোমিনটাকে ওই পাশে দিই, তাহলেও এটা ব্রোমো ইথেন। আবার যদি আমরা এই পাশে ব্রোমিন দিই, ও পাশে এই দিই, তাতেও কিন্তু ব্রোমো ইথেন। তার মানে ভিন্ন উৎপাদ তৈরি হচ্ছে না, সেজন্য এখানে সমস্যা নেই। কিন্তু যদি আমরা এখানে আসি, তবে খুব ভালো করে লক্ষ্য করো, এটি কিন্তু একটি অপ্রতিসম অ্যালকিন। অপ্রতিসম মানে কি, দ্বিবন্ধনযুক্ত যে কার্বন, তাদের প্রত্যেকের কাছে সমান সংখ্যক হাইড্রোজেন নেই। আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন, এর সাথে একটা হাইড্রোজেন, এটাতে 2টা হাইড্রোজেন, এটাতে একটা, মানে ভিন্ন সংখ্যক হাইড্রোজেন উৎপাদন হয়েছে। দ্বিবন্ধনযুক্ত যে কার্বন পরমাণু, তার সাথে এটা খেয়াল করতে হবে। তো এ ধরনের অপ্রতিসম অ্যালকিনের সাথে যদি আমরা অপ্রতিসম বিকারক, কেন বলছি আমরা এটা, H+ এবং Br-, কিন্তু H2 দুইটাই হাইড্রোজেন, দুইটা ব্রোমিন, এখানে কিন্তু একটা H+, একটা কিন্তু ব্রোমিন মাইনাস, অপ্রতিসম বিকারক। তো এখানে অপ্রতিসম অ্যালকিনের সাথে যদি অপ্রতিসম বিকারের সংযোজন ঘটানো হয়, তাহলে কিভাবে উৎপাদ পাওয়া যাবে, অর্থাৎ বিকারটি কিভাবে ঘটবে, সে সম্পর্কে বিজ্ঞানী মার্কো নিকভ উনি যে কথাটি বলেছেন, সেটি ওনার, আমরা বলি যে মার্কো নিকভ রুল বা মার্কো নিকভের নিয়ম। আমরা দেখতে পাচ্ছি যে দুটি প্রোডাক্ট তৈরি হতে পারে। এটা বেশি হবে 90%, আমরা বলি মেজর প্রোডাক্ট, আর একটি একটু কম হবে 10%, এটা মাইনর প্রোডাক্ট। এখন কোনটা বেশি হবে, কোনটা কম হবে, সেই নীতিটা আমরা একটু আসি, সেই নিয়মটা আমরা একটু আসি। বিজ্ঞানী মার্কো নিকভ উনি বলছেন যে অপ্রতিসম অ্যালকিনের সাথে যদি অপ্রতিসম বিকারকের বিক্রিয়া ঘটানো হয়, তাহলে বিকারকের যে ধনাত্মক অংশ, এখানে H+ এবং Br-, ধনাত্মক অংশ যুক্ত হবে হচ্ছে অ্যালকিনের সেই কার্বনের সাথে যার সাথে হাইড্রোজেন বেশি আছে। তাহলে H যাবে এখানে আর ব্রোমিন যাবে এখানে, এবং সেটি হবে মেজর প্রোডাক্ট। দ্যাট উইল বি দ্য মেজর প্রোডাক্ট। যেমন এখানে 90% রয়েছে, 2 ব্রোমো প্রোটিন তৈরি হয়েছে। আর এর বিপরীত যেটা হবে, সেটা হচ্ছে মাইনর প্রোডাক্ট, যেমন 1 ব্রোমো প্রোপেন, এটা তৈরি হচ্ছে মাত্র 10%।
অনেকে এভাবে বলে যে তেলো মাথায় তেল দেওয়া, অর্থাৎ যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে তারে দেওয়া আরো হাইড্রোজেন, CH2 ছিল হয়ে গেছে CH3, আর যার হাইড্রোজেন কম সেখানে অন্য টিকা, অর্থাৎ যে কার্বনে H বেশি সেই কার্বনে দিতে হবে হাইড্রোজেন, আর যে কার্বনে H কম সেখানে যাবে ঋণাত্মক অংশ বিকারকের। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে কোন উৎপাদটি প্রধান উৎপাদ হবে এবং কোনটি অপ্রধান বা মাইনর প্রোডাক্ট হবে সেটা আমরা মোটামুটি দেখালাম। এখানে যে প্রশ্নটি হতে পারে সেটি এরকম যে এই প্রোডাক্ট দুটির নাম লেখে না, এখানে দিল A, এখানে দিল B, এটা দিল 90%, এটা 10%। এখন বলবো যে এই বিক্রিয়াতে, উদ্দীপকের বিক্রিয়াতে A উৎপাদটি বেশি হওয়ার কারণ কি? তখন আমাদেরকে কি করতে হবে? তখন আমাদেরকে মার্কোনিকোভের যে নিয়মটা ব্যাখ্যা করার পরে এবার মেকানিজম আছে, সেই মেকানিজমটা দিয়ে দিলে আরো ভালো হয়, সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করতে পারবো, একটু বড় সেটা। আমরা আজকে জাস্ট বিক্রিয়াটা দেখলাম, তারপরে এর যে মেকানিজম আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখাবো আমরা। পরবর্তী পর্যায়ে বিজ্ঞানী খারাস, যদি আমরা নামটা একটু খেয়াল করি, বিজ্ঞানী খারাস মার্কোনিকোভের নিয়মটাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করেছে। সেটি কি? মার্কোনিকোভ কিন্তু যখন এর সাথে হাইড্রোজেন ব্রোমাইড যোগ করেছিল তখন কিন্তু সেখানে অন্য কোনো কিছু নেওয়া হয় নাই, কিন্তু বিজ্ঞানী খারাস যে কাজটি করলো সেটা হচ্ছে যে অ্যালকিনের সাথে এই সাথে আবার যোগ করলো পারক্সাইড, যেমন এখানে হাইড্রোজেন পারক্সাইড বা যে কোনো জৈব পারক্সাইড নিতে পারি আমরা, কোনো সমস্যা নেই। দেখা যাবে কি যে এখানে যেভাবে প্রোডাক্ট তৈরি হয়েছিল এখানে কিন্তু সেইভাবে হবে না, সম্পূর্ণ উল্টে যাবে। অর্থাৎ এখানে যেটা ছিল মেজর প্রোডাক্ট এখানে সেটি হবে মাইনর প্রোডাক্ট, আবার এখানে যেটা ছিল মাইনর প্রোডাক্ট এখানে সেটা মেজর। 99% এটা, আর এখানে 1%। ওখানে কি ছিল? ওখানে এটা ছিল হচ্ছে মাত্র 10%, এখানে 99%। তার মানে বিক্রিয়াটা উল্টে গেছে, অর্থাৎ প্রোডাক্ট উল্টে গেছে। মেজর প্রোডাক্ট হয়ে গেছে মাইনর প্রোডাক্ট, আর মাইনর প্রোডাক্ট হয়ে গেছে মেজর প্রোডাক্ট। এটি হয়েছে ডিউ টু হাইড্রোজেন পারক্সাইড বা যে কোনো পারক্সাইড। তো বিজ্ঞানী খারাস যে কথাটি বলছেন যে যদি পারক্সাইড নেওয়া হয় মার্কোনিকোভের ওই বিক্রিয়াতে বিক্রিয়কের সাথে, তাহলে হচ্ছে যে মার্কোনিকোভের নিয়মের যে বিপরীত নিয়ম, অ্যান্টি মার্কোনিকোভ রুল, সেই নিয়ম অনুসারে উৎপাদগুলো পাওয়া যাবে। অর্থাৎ মেজর প্রোডাক্ট হয়ে যাবে মাইনর, আর মাইনর প্রোডাক্ট হবে মেজর, এভাবে কিন্তু হয়েছে। যেহেতু এখানে ব্যবহার করা হয়েছে পারক্সাইড, তার একটা ইফেক্ট আছে বা ফলাফল আছে, এই জন্য এটাকে বলা হয়েছে খারাসের পারক্সাইড ফলাফল। এরও কিন্তু কারণ রয়েছে যে কেন এটা মেজর প্রোডাক্ট এবং এটা মাইনর প্রোডাক্ট, এরও কিন্তু মেকানিজম রয়েছে, আমরা এটাও আগামী ক্লাসে আলোচনা করব। আচ্ছা, এই দুটি এই বিক্রিয়াটি এবং এই বিক্রিয়াটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুটি বিক্রিয়া, যদিও একটি অপরটির বিপরীত বিক্রিয়া। এটি আমাদের সৃজনশীল আকারে সাধারণত। সর্বশেষ যে বিক্রিয়া সেটিও খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা বলি ওজোনোলাইসিস বা ওজোনীকরণ বিক্রিয়া। অর্থাৎ অ্যালকিনের সঙ্গে যদি আমরা ওজোন যোগ করি ইন প্রেজেন্স অফ ক্লোরোফর্ম, তো দেখা যায় যে একটা বিশেষ প্রক্রিয়ায় কিন্তু উৎপাদ পাওয়া যায়। আমি আবারও যতগুলো বিক্রিয়া রয়েছে তার মধ্যে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া। এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসে। সাধারণত দেখা যায় কি যে এই যে মার্কোনিকোভ এবং বিপরীত মার্কোনিকোভ বললাম, আর এই যে এখন যেটা আমি বলবো, আলোচনা করবো ওজোনোলাইসিস বা ওজোনীকরণ, এই দুটি বিক্রিয়া মূলত থেকে সৃজনশীল আকারে আসে, অ্যালকিনের এই বিক্রিয়া ঘুরে ফিরে আসে। তো আমরা ঠিক খেয়াল করি যে যেমন এখানে ছিল দুটোই হাইড্রোজেন, একটা এই কার্বনে একটা ওই কার্বনে, এখানে হাইড্রোজেন ব্রোমাইড একটা এদিকে একটা ওদিকে, কিভাবে তাও আমরা দেখেছি অন্য সমস্যা হয়ে গেছে। ওজনে তো দুটো অংশ নাই, তিনটা অক্সিজেন ভাঙলে তো আসলে ওই দুই ভাগে ভাগ করা যায়। আমরা বুঝতে হবে যে এটা একটা বিশেষ বিক্রিয়া এবং এটাকে আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে। সেটি কিরকম? সেটি হলো যে এখানে কিন্তু সিগমা বন্ধনও ভেঙে যাবে। আমরা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে পাই বন্ধন তো ভাঙবেই, পাশাপাশি সিগমা বন্ধনও ভাঙবে। তো হচ্ছে এই যে দ্বিবন্ধন, দুটোই বন্ড ভেঙে যাবে, তিনটা অক্সিজেনের একটা ঢুকবে দুই কার্বনের মাঝে মাঝে জায়গায় ঢুকবে, আর দুই পাশে ঢুকবে দুইটা, একটা ও দুইটা তিনটা ও, আসলে ওজনই যুক্ত হলো। ইথিন থেকে ইথিন ওজোনাইড হলো। আমাদের আবার আমি আরেকটু বলি, খেয়াল করো সবাই, যে একটি অক্সিজেন ঢুকবে দ্বিবন্ধন যুক্ত কার্বনের মাঝখানে, আর দুটি ঢুকবে দুই পাশে, তারা বা নিজেদের মধ্যে বন্ধন তৈরি করবে। ইথিন ওজোনাইড।
এটির সঙ্গে যদি আমরা পানি এবং জিঙ্ক যোগ করি তখন দেখা যায় যে এই অক্সিজেনটা বেরিয়ে যায়। অক্সিজেনটা বেরিয়ে গেলে এটা কে নেয়, মূলত প্রথমে পানি নেয়, নিয়ে H2O2 করে, পরে সে আবার একে দিয়ে দেয়, ফলে জিঙ্ক অক্সাইড হয়। আলটিমেটলি কিন্তু জিঙ্কই ওটা নিল, কিন্তু ওর মাধ্যমে নিল। তো এখান থেকে এই বন্ডটি ভেঙে যাবে, এই বন্ড ভেঙে যাবে। আমাদের একটু খেয়াল করতে হবে, যদি এখান থেকে ও বেরিয়ে যায় তাহলে কিন্তু এই বন্ড ভাঙে এবং এই বন্ড ভাঙে, পাশাপাশি এই বন্ডও ভাঙবে, তখন এই পাশটা আলাদা হয়ে যাবে, আবার এই পাশটা আলাদা হয়ে যাবে। CH2O CH2O, এটা মিথানল বা ফরমালডিহাইড তৈরি হলো। এই দুটো একই রকম পদার্থ হতে পারে, ভিন্ন রকম হতে পারে। যদিও এখানে দুটো একই রকম, যদি এখানে যদি কার্বন সংখ্যাটা বাড়তো তাহলে ভিন্ন প্রোডাক্ট পাওয়া যেত, তৈরি হয়ে গেল। এই হচ্ছে আমাদের অ্যালকিনের 7টি বিক্রিয়া। আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। আমি আর একটু রিপিট করি, এই 7টা বিক্রিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিক্রিয়া নিয়ম যেটা সেটা, এবং বিপরীত মার্কনি নিয়ম, এটা এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। ওজোনোলাইসিস, অর্থাৎ প্রথমে আমরা ওজন যোগ করলাম অ্যালকিনের সাথে, পরবর্তী পর্যায়ে যেটা তৈরি হলো তার সঙ্গে যোগ করলাম জিঙ্ক এবং পানি, নতুন প্রোডাক্ট তৈরি হলো, এটা ওজোনোলাইসিস। এই দুইটা বিক্রিয়া, 3টা বিক্রিয়া আমি বলবো, মার্কনি নিয়ম, বিপরীত মার্কনি নিয়ম বা পারক্সাইড ফলাফল যেটা, আর ওজোনোলাইসিস, এই 3টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এপাশে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যালকিন শনাক্তকারী বিক্রিয়া, সেটা আমরা ব্রোমিন দ্রবণ পরীক্ষা যে করেছি, যে ব্রোমিন দ্রবণের সাহায্যে কোনো জৈব যৌগের যে অসম্পৃক্ত আমরা প্রমাণ করতে পারি বা শনাক্ত করতে পারি। আবার বিয়ারের সাহায্যে কিন্তু আমরা কোনো জৈব যৌগের যে অসম্পৃক্ত তা প্রমাণ করতে পারি। মোটামুটি এই 7টি বিক্রিয়া করলে আমাদের অ্যালকিনের যে গুরুত্বপূর্ণ বিক্রিয়া সেগুলো হয়ে যাচ্ছে। তো আগামী ক্লাসে আমরা মার্কনি নিয়মের যে কৌশল, কেন এটা মেজর প্রোডাক্ট, এটা মাইনর প্রোডাক্ট, আমরা সেটা আলোচনা করব। পাশাপাশি H2O2 এর উপস্থিতির কারণে কেন বিক্রিয়াটি উল্টে গেল, এটা মেজর প্রোডাক্ট হলো, এটা মাইনর হয়ে গেল, তার যে মেকানিজম বা কৌশল সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো এই শেষ হচ্ছে, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে, এবং মনে রাখবে যে প্র্যাকটিস না করলে কিন্তু আসলে কখনোই কেমিস্ট্রি ভালো করে আয়ত্ত করা সম্ভব না। তো আজকের মতো হচ্ছে।